সিলেটে চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলায় কামরুল সহ 4 জনের মৃত্যুদণ্ড। খুলনার শিশু রাকিব হত্যা মামলায় 2 জনের ফাঁসি, 1 জন বেকসুর খালাস। বাংলাদেশকে ইরাক, সিরিয়া বানাতে দেশে বিদেশে চলছে ষড়যন্ত্র। গুপ্ত হত্যাকারীদের সঙ্গে কোনো সংলাপ নয়, গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা। গাজীপুরে কলহের জের ধরে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ। শ্বাসনালী সহ পুড়ে গেছে শরীরের 90%, জানালেন চিকিৎসক। এবং মিয়ানমারে সাধারণ নির্বাচনে ভোট পড়েছে 80%। বিহারে নির্বাচনে পরাজয় মেনে নিয়ে বিজয়ীদের অভিনন্দন মোদির। প্রবাসী সময় সঙ্গে আছি আমি রামিম হাসান। দেশে বিদেশে ব্যাপক আলোচিত সিলেট এবং খুলনায় 2 শিশু হত্যা মামলার রায় ঘোষণা হলো। এতে সিলেটে শিশু রাজন হত্যা মামলায় প্রধান আসামি কামরুল ইসলাম সহ 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে খুলনায় 3 আসামির মধ্যে 2 জনের ফাঁসি ও 1 জনকে খালাস দিয়েছেন আদালত। দেশে বিচারের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে এই 2 মামলার রায় দেওয়া হলো। প্রথমেই সিলেটে শিশু রাজন হত্যা মামলার রায় নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেটে চাঞ্চল্যকর রাজন হত্যা মামলার রায় ঘোষণার পর আসামিরা বের হয়ে যাওয়ার সময় এভাবেই ধিক্কার জানালেন আদালত প্রাঙ্গণে জড়ো হওয়া অসংখ্য মানুষ। এর আগে রোববার সকালে রাজন হত্যা মামলার আসামিদের সিলেট মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে স্বজনদের সাথে জড়ো হন উৎসুক জনতা। পরে বেলা 11:30টার দিকে 11 জন আসামির উপস্থিতিতে বিচারক মোহাম্মদ আকবর হোসেন মৃধা মামলার রায় পড়া শুরু করেন। প্রায় 1.5 ঘন্টার রায় পড়া শেষে রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল, ময়না চৌকিদার, বাদল ও পাভেলের মৃত্যুদণ্ড ঘোষণা করেন আদালত। মৃত্যুদণ্ড প্রাপ্ত 4 আসামির মধ্যে পাভেল এখনো পলাতক রয়েছে। 4 জনকে ফাঁসি মৃত্যুদণ্ড দিয়েছেন এবং 4 জনকে লাশ গুম করার অপরাধে 4 জনকে 7 বছর কারাদণ্ড দিয়েছেন, 3 জনকে খালাস দিয়েছেন, 2 জনকে 1 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে ভিডিও রেকর্ড যিনি করেছেন তাকে লাইফ সাজা দিয়েছেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবীরা। ভবিষ্যতে যারা এরূপ অপরাধ করতে চাইবে এটা প্রিভেন্টিভ হিসাবে আমি মনে করি কাজ করবে। এদিকে রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন স্বজনরা। দ্রুতভাবে সুন্দরভাবে ফাঁসির রায়টা খুব সকাল কার্যকর করিলেন, ফাঁসিটা শেষ করিলেন, তারপরে আমিও খুশি, আমার বাচ্চার আত্মা খুশি পাইবে। দেশে বিদেশের জনসাধারণকে ধন্যবাদ জানাই, কিন্তু রায় সন্তুষ্ট আমি, কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত আপনাদের সহযোগিতা। গত 8 জুলাই সিলেট শহরতলির কুমারগাঁও এলাকায় শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের 4 মাস পর এ রায় ঘোষণা করা হলো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় শরীফ ও মিন্টুকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানা রোববার এই রায় ঘোষণা করেন। এছাড়া অপর আসামি বিউটি বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বিউটি বেগমকে খালাস দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন রাকিবের মা। তবে মাত্র 10 কার্য দিবসের রায় হয় সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আবুল বাশারের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। রোববার দুপুর 12টায় খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় রাকিব হত্যা মামলার 3 আসামিকে। 12:30 নাগাদ রায় পড়ে শোনান বিচারক দিলরুবা সুলতানা। মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হয়। এ সময় শরীফ ও মিন্টুকে মৃত্যুদণ্ডাদেশ পড়ে শোনানো হয়। এই রায় যাতে দ্রুত কার্যকর হয় সেই ব্যাপারে আমরা মহামান্য হাইকোর্টে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে আমরা আইনগত সহযোগিতা করব। আর এই মামলার রায় পাওয়ার পর আমরা যে আসামিকে খালাস দেওয়া হয়েছে এই ব্যাপারে আমরা রায়ের অবজারভেশন দেখার পর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তবে এই মামলায় বিউটি বেগমকে বেকসুর খালাস দেয়ায় অসন্তোষ প্রকাশ করেন নিহত রাকিবের মা বাবা। এদের 2 জনের ফাঁসিতে আমি সন্তুষ্ট, কিন্তু এই যে বিউটি বেগমের ছেড়ে দিয়েছে আমি এতে সন্তুষ্ট না। 11 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত 40 জন সাক্ষীর মধ্যে 38 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। এছাড়াও 3 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রেকর্ড করা হয় 3টি আলাদা তারিখে।
মাত্র 11 কার্যদিবসে মামলার রায় দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মাত্র 3 মাসের মধ্যে তদন্ত হয়ে মামলা সাজা হয়ে শেষ করা, এটা আসলে অনেক বড় ব্যাপার। মানে আমরা আসলে সবার সদিচ্ছা থাকলে এটা যে করা যায়, এটাই প্রমাণিত হয়েছে আমাদের এই মামলাটা। এদিকে মামলার রায় নিয়ে অসন্তোষ জানান বিবাদী পক্ষের আইনজীবী। মামলার রায় হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। যে এভিডেন্স আসছে এই মামলায়, তাতে এ ধরনের রায় হওয়ার কথা না। আসামি পক্ষ আপিল করবে এবং উচ্চ আদালত দেখবে বিষয়টা। গত 3রা আগস্ট নগরীর টুটপাড়া কবরখানা এলাকায় মলদারে কম্প্রেসারের পাইপ দিয়ে শরীরে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয় 12 বছরের শিশু রাকিবকে। এ ঘটনায় নিহতের বাবা নূর আলম বাদী হয়ে মিন্টু, শরীফ ও বিউটি বেগমের নামে খুলনা সদর থানায় একটি মামলা করেন। পরে 25 আগস্ট 3 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এদিকে চাঞ্চল্যকর এই 2 হত্যা মামলার রায় দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ হয় সন্তোষ প্রকাশ করেছেন সিলেট ও খুলনার সাধারণ মানুষ। পরবর্তীতে অপরাধ দমনে এ ধরনের রায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। যে সুষ্ঠু বিচার হয়েছে, এ বিচারে আমরা দেশবাসী এবং সিলেটবাসী অত্যন্ত খুশি হয়েছি। রাজন হত্যার বিচার হয়েছে, আমরা খুশি হয়েছি। আমরা আশা করি যে ভবিষ্যতে এরা বহাল থাকবে। স্বল্প সময়ের ভিতরে 3-4 মাসের ভিতরে এইরকম একটা রায় যে হয়ে গেল, এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। রায় খুব ভালো হয়েছে। জিন্দেগি লাগে কোনো পুরুষ জাতি ও ধরনের কাজ করতো না। যে রায়টা হয়েছে, আমরা বাংলাদেশে যত মানুষ আছি, প্রতিটা মানুষ এবং ছেলে মেয়েতে সবাই আনন্দিত। আমরা ফাঁসির রায় কার্যকর থাকে, তাতে খুলনাবাসী সহ সবাই খুশি হবে এবং খুলনার জনগণ একটা আইনের প্রতি একটা আস্থা স্থাপন করতে পারবে বলে আমার বিশ্বাস। সিলেটের শিশু রাজন ও খুলনার রাকিব হত্যা মামলার রায় বিচার বিভাগের জন্য মাইল ফলক বলে মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, দ্রুত বিচার শেষ হয় এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় বিচার বিভাগের মর্যাদা সমুন্নত হয়েছে। রোববার সুপ্রিম কোর্টে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদেরকে একথা বলেন অ্যাটর্নি জেনারেল। বিচার কার্য ঝুলে থাকা, বিশেষ করে ফৌজদারি মামলা ঝুলে থাকা, এটা খুবই দুঃখজনক ব্যাপার। যেখানে কোনো প্রতাপশালী বা বড় লোক কোনো ফৌজদারি মামলা আসামি হয়, সেই মামলাগুলো আগায় না। আদালতও সঠিকভাবে অনুধাবন করে যে রায়টা দিয়েছেন, এটা সত্যি আমাদের বিচার বিভাগের জন্য খুবই উৎসাহজনক এবং বিচার ব্যবস্থার একটা মাইল ফলক হিসেবে থাকবে বলে আমি মনে করি। গাইবান্ধায় শিশু সৌরভকে হত্যা চেষ্টা মামলায় সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ এ আদেশ দেন। এর আগে রোববার সকালে সংসদ সদস্য লিটনের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে বেলা 10:30টায় প্রায় আধা ঘন্টা শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। গত 2 অক্টোবর সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় শিশু সৌরভকে গুলি করেন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। বিজ্ঞ আদালত আজকে আদেশ দিয়েছেন এমপি লিটন সাহেবকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তির আদেশ দিয়েছেন সংসদ অধিবেশন চলাকালীন সময় পর্যন্ত। এরপর পরবর্তীতে ডিটেলস হিয়ারিং হবে, ধার্য তারিখ, সেই ধার্য তারিখে সম্পূর্ণ শুনানি অন্তে বিজ্ঞ আদালত পরবর্তী আদেশ করবে। রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক লুৎফর রহমান শিশির এই আদেশ দেন। 2014 সালে লন্ডনে এক অনুষ্ঠানে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেন তারেক রহমান। তার বক্তব্যকে রাষ্ট্রের স্বাধীনতা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার শামিল উল্লেখ করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে চলতি বছরের সেপ্টেম্বরে গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল করলে 8 নভেম্বর বাদীকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়ে আদেশের দিন ধার্য করেছিলেন আদালত। শুধু মিডিয়াতে আসার জন্য সে একের পর এক মামলা করে যাচ্ছে। এই সেকশনে মামলা করতে হলে সরকার, রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ব্যক্তি লাগবে, রাষ্ট্রীয় লোক ছাড়া। আগেই মামলা করার অনুমতি নিতে হবে রাষ্ট্র থেকে। যেহেতু তারেক রহমান বাংলাদেশে নেই, বিদেশে চিকিৎসাধীন, কাজে সে বাংলাদেশে যখন আসবে তখন থেকে আমরা পদক্ষেপ নেওয়া শুরু করবো। 15/9/2015 তারিখে বিজ্ঞান আদালতে আইও পাঠিয়ে বলেছেন যে তারেক রহমান ইস্ট লন্ডনে সেই দিন যেসব বক্তব্য রেখেছিলেন সেই সব বক্তব্য সত্যি। প্রবাসী সময় আরো থাকছে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় স্বাগতিকরা, ভালো করার চ্যালেঞ্জ জিম্বাবুয়ের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে অনিরাপদ প্রমাণ করে ইরাক, আফগানিস্তান, সিরিয়ার মতো দেশে পরিণত করতে দেশের ভেতর ও বাইরে ষড়যন্ত্র চলছে। সাম্প্রতিক সময়ে পুলিশ ও বিদেশি হত্যা, তাজিয়া মিছিলে বোমা হামলার মতো ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা পরিকল্পিত। বাংলাদেশের উপর হামলে পড়তে বিদেশিরা এমন আরও পরিকল্পনা করছে। তিনি বলেন, এসব ষড়যন্ত্র মোকাবেলা না করতে পারলে দেশের সর্বনাশ হয়ে যাবে। নেদারল্যান্ডসের 3 দিনের সরকারি সফর শেষে রীতি অনুযায়ী গণভবনে এই সফরের অর্জনগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, বদ্বীপ রাষ্ট্র হিসেবে সেদেশের পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস রয়েছে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক সংবাদ সম্মেলনে 2 বিদেশি হত্যা সহ সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি হত্যাকাণ্ড এবং বোমা হামলা প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আইএস আছে এমন স্বীকারোক্তি দিতে বহির্বিশ্ব থেকে চাপ আসছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জোর করে বাংলাদেশকে অনিরাপদ রাষ্ট্র বানানো যাবে না। সামনে তাদের বহু পরিকল্পনা আছে, তারা আরো বেশি দূর যেতে চায় শুধু একটা উদ্দেশ্য নিয়ে, যে বাংলাদেশ অনিরাপদ, বাংলাদেশে যেন কোনোভাবে প্রবেশ করতে পারে, আফগানিস্তান, পাকিস্তানের মতো যখন তখন যেন হামলা করতে পারে। বাংলাদেশে যদি আজকে আইএস আছে বা জঙ্গিবাদ আছে বা আছে, এই ধরনের যদি একটা স্বীকৃতি আদায় করতে পারে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে সেটা কি দেশের মানুষ একবার ভেবে দেখবেন? এসব ঘটনা পূর্ব পরিকল্পিত মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশিদের এসব ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে দেশের ভেতর থেকে। আজকে যদি আমি বিশ্বের দিকে তাকাই, দেখবো মুসলমানই মুসলমানকে হত্যা করছে, কিন্তু খেলছেটা কি? সুতোটা কাদের হাতে? প্রচন্ড চাপ। আপনারা জানেন যে আমরা কেন স্বীকার করি না? আমার কথা স্পষ্ট যে আমরা তো দেখতে পাচ্ছি কারা করছে, যেই করছে, যেই ধরা পড়ছে তাদেরকে আমরা দেখছি একটা বিশেষ দলের সদস্য, হয়তো ছাত্র জীবনে তারা ওই শিবির করেছে অথবা বিএনপি করেছে, এর বাইরে তো আমরা দেখছি না। বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনাকে নাকচ করে দেন প্রধানমন্ত্রী। তো যখন জাতির প্রয়োজন ছিল তখন তার কাছে সাড়া আসলো না, আর এখন উনি ডাকলেন, উনি নির্বাচন বানচাল করার জন্য পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। ওনার সাথে বসতে গেলেই পোড়া মানুষের গন্ধ পাবো। আজকে যুদ্ধ অপরাধীদের বিচার যখন করছি, উনি বসার যোগ্যতা তখনই অর্জন করবেন যখন বলবেন যে হ্যাঁ, বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার হওয়া উচিত। জাতীয় ঐক্য বা মধ্যবর্তী নির্বাচন হলে হত্যাকাণ্ড বন্ধ হবে। বিএনপি নেত্রীর বিবৃতির এই অংশের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই বক্তব্য থেকেই প্রমাণ হয় এসব ঘটনায় কারা জড়িত। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো লেখা যেন প্রকাশ না করা হয়। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে হতাশ করেছেন বলে প্রতিক্রিয়ায় জানিয়েছে বিএনপি। সংলাপের আয়োজন করা না হলে চলমান সংকট আরও ঘনীভূত হবে বলে মন্তব্য করেছে দলটি। রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ মন্তব্য করেন। জনগণের কাছে দায়বদ্ধতা থেকে জাতীয় ঐক্যের স্বার্থেই জাতীয় সংলাপের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সরকার প্রধান বিদেশ সফর থেকে দেশে ফিরেই তার মন্ত্রীদের মতোই পুনরুচ্চারণ করেছেন, যা দেশবাসীকে সত্যি হতাশ ও বিস্মিত করেছে। দেশকে বাঁচাতে হলে অবশ্যই সর্বদলীয় বৈঠক করতে হবে। আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, এই ক্ষেত্রে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, তবে সেই বিচারটি হতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন অবস্থা। মুক্তিযুদ্ধের সঠিক ও নির্ভুল তথ্য জাতির কাছে তুলে ধরতে এশিয়াটিক সোসাইটির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রোববার বঙ্গভবনে এশিয়াটিক সোসাইটির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান। এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক আমিরুল ইসলামের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে। এ সময় সোসাইটির কর্মকাণ্ড রাষ্ট্রপতির কাছে তুলে ধরে প্রতিনিধি দলটি। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, আগামীতে জনগণের কাছে ইতিহাস বিষয়ে পূর্ণ তথ্য সেবা দিতে এশিয়াটিক সোসাইটিকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন মৌলভীবাজার 3 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়। গণভবনেই এই সভাটি হয়। সংসদীয় বোর্ডের এই সভায় সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা। সভায় অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। জানা গেছে, আগামী ৮ ডিসেম্বর ধার্য করা নির্বাচনের দিন ধরে যারা এরই মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন এমন ২৫ জনের সাক্ষাৎকারও নেওয়া হয় গণভবনে। সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী ও জঙ্গি সদস্য সহ ৪৯০ জনকে আটক করা হয়েছে। এদের অনেকের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। পুলিশ জানায়, ময়মনসিংহের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে জেএমবি ও জামায়াত শিবিরের ২২ সদস্য সহ ১৬২ জনকে গ্রেফতার করে। একই সময়ে বগুড়ায় জিহাদি বই, দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয় আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডার ও তার সহযোগীকে। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সহ ফেনী থেকে ৪৩ জন, পিরোজপুর থেকে ৪৫ জন, মেহেরপুর ও ঝিনাইদহ থেকে ২১ জন, গাজীপুর থেকে ৬ জন, জয়পুরহাটে ৯২ জন, সাতক্ষীরা থেকে ৫০ জন ও লক্ষ্মীপুর থেকে আরও ৬৮ জনকে গ্রেফতার করা হয়। গত ২ দিনে সারা দেশ থেকে জামায়াত শিবিরের প্রায় ১,০০০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদিকে গত কয়েকদিনে সারা দেশে ধরপাকড়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামায়াত বিএনপি নয় যারা দেশকে অস্থিতিশীল করে তুলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে বিভিন্ন সময় ব্লগার হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে, শিগগিরই তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সারা দেশের ধরপাকড় অস্বীকারের ধরপাকড় বলে কোনো ধরপাকড় নেই। আমরা যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশ তৈরি করার জন্য এই যে বোমাবাজি করছে, মানুষ হত্যা করছে, এদেরকে প্রতিরোধ করার জন্য আমরা মাঝে মাঝেই আমরা গোয়েন্দা তথ্যভিত্তিক আমরা কিছু ব্যবস্থা নেই। এটা জামাত শিবির ধরার জন্য কোনো ব্যবস্থা নয়, এটা কোনো বিএনপি ধরার জন্য ব্যবস্থা নয়। এরা যারা এর সঙ্গে সম্পৃক্ত থাকেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী তাদেরকে ধরার একটা ব্যবস্থা। গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, শ্বাসনালী সহ শরীরের বেশিরভাগই পুড়ে যাওয়ায় তার অবস্থা সংকটাপন্ন। এদিকে ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন গৃহবধূ তপতী রানী দাস। অভিযোগ পাওয়া যায়, পারিবারিক কলহের জেরে স্বামী সঞ্জয় কুমার দাস শনিবার রাতে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তার শরীরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সাথে কোনো স্বজন না আসলেও মানবিক আবেদন নিয়ে এগিয়ে আসেন তপতির এক প্রতিবেশী। এদিকে চিকিৎসক জানালেন, শ্বাসনালী সহ শরীরের ৯০% পুড়ে গেছে তার। একটা পেশেন্টের 90% বার্ন হলে পেশেন্ট আসলে বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে এবং খুবই হাই রিস্ক পেশেন্ট। এটা 90% মানে পুরাটাই, বডির কোনো জায়গায় আসলে বাদ নাই। তার মুখ চোখ পুরাটাই পুড়ে গেছে, তার মানে তার শ্বাসনালী পুড়ে গেছে, সাথে শ্বাসনালী পুড়ে যাওয়ার তার পার্সেন্টেজ অফ মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। আসলে মানে এই অবস্থায় পার্সেন্টেজ অফ বার্ন অনেক বেড়ে যায় নর্মালের চেয়ে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী সঞ্জয় কুমার দাস। অগ্নিদগ্ধ তপতী রানী দাস কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংঝুড়ি এলাকার রাজেন্দ্র দাসের মেয়ে। আর স্বামীর সাথে ভাড়া থাকতেন কালিয়াকৈরের পূর্ব চান্দরা এলাকার হাজী ফজল মিয়ার বাড়িতে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার জাতীয় প্রেস ক্লাবে জলবায়ু বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ২০১৯ সালের নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে পরামর্শ দেন। যুদ্ধপতি বিচার নিয়ে সংলাপ যদি হয়, ওনাকে একমত হবেন, হবেই না, প্রশ্নই ওঠে না। তার অবস্থার উত্তর পরিষ্কার, তারা ৭১ ঘাতকদের সমর্থন করে, যাদের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক রয়েছে। বেগম জিয়াকে বলতে চাই, সংলাপ করবেন না, এই নাটক আর করবেন না। আসেন, ২০১৯ সালের জন্য প্রস্তুত হন, দল গোছান, খেলা হবে মাঠে ইনশাল্লাহ। জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গ ত্যাগ না করলে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
রোববার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে বিএনপিকে একটি জঙ্গি সংগঠন বলেও মন্তব্য করেন। কিন্তু তার আগে আপনাকে এই সন্ত্রাসীদের সঙ্গ ত্যাগ করতে হবে, যুদ্ধ অপরাধীদের সঙ্গ ত্যাগ করতে হবে। আপনি যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য তাদেরকে সঙ্গে নিয়ে সন্ত্রাস শাসক কর্মকাণ্ড করে সংলাপে বসতে পারবেন না। ওটা একটি জঙ্গি সংগঠন। বিএনপি জামাত কোনো রাজনৈতিক দল নয়। ও সমস্ত চেষ্টা করেছে কিভাবে শেখ হাসিনাকে পদে পদে এই দেশের অর্থনীতি বা মর্যাদাকে ধ্বংস করা যায়, গণতন্ত্রকে ধ্বংস করা যায়, মানুষের অধিকারকে ধ্বংস করা যায়, বারবার চেষ্টা করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রয়োজনে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ঋণ নিতে আগ্রহী বাংলাদেশ। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক কর্মশালায় একথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, অর্থের অভাবে জলবায়ুর প্রভাব মোকাবেলায় প্রকল্প বাস্তবায়ন করা যাচ্ছে না, আর অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে প্যারিস সম্মেলনেই এ বিষয়ে চুক্তি সম্পাদনকে গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তুললে কর রেয়াত সহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। এ সময় তিনি বেসরকারি উদ্যোক্তাদেরকেও জলবায়ু ও পরিবেশ রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান। জলবায়ুর প্রভাব মোকাবেলায় 2010 সালে গঠিত আন্তর্জাতিক ফান্ডে 2020 সাল থেকে প্রতি বছর $100 বিলিয়ন বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন ধরনের শিল্পায়নকে আমরা অতীতেও সমর্থন করিনি এবং ভবিষ্যতেও করব না। পরিবেশ বান্ধব শিল্প উদ্যোগের প্রতি কর রেয়াত সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। একই সাথে পরিবেশ দূষণকারী শিল্প উদ্যোগ প্রতিরোধ আইন ইন্টারভেনশন জোরদারের ব্যবস্থা থাকবে। জলবায়ু ও পরিবেশের প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক তহবিল গঠন করা হয়েছে, তবে অর্থ হাতে পাওয়া যাচ্ছে না, তাই প্রকল্পগুলো ঠিকভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। প্যারিস সম্মেলনেও এ বিষয়ে কথা বলা উচিত। প্রকল্প বাস্তবায়নে অর্থ সংকট মোকাবেলায় ঋণ দিতে চাইলেও আমরা নিতে চাই। তেজগাঁও ট্রাক স্ট্যান্ড থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পার্কিং বন্ধে আগামী 27 নভেম্বর পর্যন্ত নতুন করে সময় বেঁধে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। রোববার তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ট্রাক মালিক সমিতির নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন। পরে ট্রাক স্ট্যান্ড থেকে তাৎক্ষণিক কিছু অবৈধ স্থাপনা সরাতে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি কর্পোরেশন। এ সময় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় অন্তত 10টি দোকান, খাবার, হোটেল ও গ্যারেজ। মেয়রের ঘোষণা অনুযায়ী আগামী 28 নভেম্বর থেকে শুরু হবে পূর্ণাঙ্গ উচ্ছেদ কার্যক্রম। এদিকে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা জানিয়েছেন, সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ব্যবস্থা নেবেন তারা। 27 তারিখের মধ্যে তেজগাঁ সমস্ত এলাকায় আর কোনো ট্রাক থাকবে না, সেই ব্যবস্থা ওনারা করবেন। এবং ভিতরে যারা এইসব দোকান দিয়েছেন, যারা এইসব অবৈধভাবে দখল করেছেন, তাদেরকে আমরা 27 তারিখ পর্যন্ত ডিএনসিসি তাদেরকে সময় দিয়ে গেল। আজকে আমাদের বিশেষ অনুরোধে মাননীয় মেয়র মহোদয় সময় দিলেন, এর মধ্যে আমরা ভিতরের এই জঞ্জাল অবমুক্ত করে রাস্তার গাড়ি আমরা ভিতরে ঢুকাবো। লেখক ও প্রকাশক দীপন হত্যার বিচারের দাবিতে প্রতীকী অনশন করেছে আজিজ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি। রোববার মার্কেট চত্বরে তারা এই কর্মসূচি পালন করে। অনশনে ব্যবসায়ী ছাড়াও প্রকাশক, লেখক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বিভিন্ন সময় ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মীদের হত্যা করা হলেও এখনো পর্যন্ত কোনোটারই বিচার হয়নি। এতে করে খুনিরা আরো বেশি এসব হত্যা তাণ্ডব চালাচ্ছে বলেও মন্তব্য করেন তারা। তাই দ্রুততম সময়ের মধ্যে দীপন সহ সব ব্লগার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সেই সাথে প্রকাশক ও ব্লগারদের নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা বাড়ানোরও আহ্বান জানানো হয়। সদ্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের ভূমি সমস্যা নিরসনে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সমস্যা নিরসনে 8 দফা সুপারিশ তুলে ধরা হয়। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ছিটমহল বিলুপ্ত হলেও এই নিয়ে দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়েছে, তা দূর করা প্রয়োজন।
বিলুপ্ত হওয়া ছিটমহলগুলোর বাসিন্দাদের ন্যায্যতার ভিত্তিতে ভূমি বন্টন করারও আহ্বান জানান সুলতানা কামাল। মালিকানা, ভূমির ভোগ দখল, কার অধীনে আছে, কার আসলে দলিল কার কাছে ইত্যাদি সমস্ত কিছুই খুবই জটিল একটা ব্যাপার। এটা কিন্তু বাইরে থেকে অনেক সময় ছট করে কোনো পরামর্শ এভাবে দেওয়া যায় না। সেই জন্য এটা নিষ্পত্তি করার জন্য আমরা বারবারই বলছি যে একটা বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য, যেখানে আমরা বলেছি বিশেষ ভূমি ট্রাইব্যুনাল গঠন করার জন্য। বিভিন্ন জায়গার প্রভাবশালী মানুষ কিন্তু এই ভূমি নিয়ে নানা ধরনের চক্রান্ত সেখানটা করছে। যারা নাগরিকত্ব পেয়েছেন এত বছর পর, তাদের জন্য সবচেয়ে উদ্বেগের জায়গা। সেই জন্য এই খাত যেন দুর্নীতিপ্রবণ না হয় এবং প্রতিরোধমূলক একটা ব্যবস্থা যেন সৃষ্টি করা হয়, সেটার এখতিয়ার এবং সামর্থ্য সরকারের আছে বলে আমি মনে করি। খুলনায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত অভিযোগে সজল নামে এক যুবককে ছুরিসহ আটক করেছে পুলিশ। রোববার রাতে মহানগরীর বয়রা চারবাটি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, খাদ্য কর্মকর্তা মৃত গোবিন্দলাল বণিকের স্ত্রী শেফালি তার ছেলেকে নিয়ে ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। রাতে কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে গৃহবধূ শেফালিকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় আশপাশের লোকজন শেফালির চিৎকার শুনে ছুটে এসে বাড়ি ঘেরাও করলে সজল ছাড়া অন্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে সজলকে ছুরিসহ আটক করে। এখানে দাপাদাপি হয়েছে, তারপরে এই পাশ দিয়ে এসে পরে দেখি যে উপর দিয়ে উঠে ওই বেলকুনি দিয়ে দেখি যে ওনার মানে জবাই দেয়া রক্ত এখানে পড়ে আছে, আপনার মানে বুট হয়ে পড়ে আছে উনি। আমরা ওকে মানে পাই না, সাথে ঘুরে টুরি করে তারপরে আসলে একজনকে পাওয়া যায় ওই বাথরুমের ভিতরে। তো অনেক মানে তদন্ত করে পাওয়ার পরে সে বলতেছে যে আমরা 4 জন ছিলাম। সজলকে আমরা বাথরুমে দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করি এবং সে স্বীকার করেছে যে হত্যাকাণ্ডটা সে ঘটিয়েছে। তবে আমরা ধারণা করতেছি তার সাথে আরও 2-3 জন ছিল। তাদের নাম ঠিকানা উদ্ধার সহ আমরা দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে ফেলবো ইনশাল্লাহ। সাভারের আশুলিয়া থেকে অপহরণের 3 দিন পর 7 বছরের শিশু সৌরভকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয় 2 জনকে। রোববার আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে সৌরভকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিনুল কাদির। এ সময় তিনি বলেন, অপহরণের পর মোবাইল ফোনে শিশুটির পরিবারের কাছ থেকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে গতকাল মধ্যরাতে হেমায়তপুর এলাকা থেকে মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। গত শুক্রবার আশুলিয়ার কাইচাবাড়ি এলাকা থেকে সৌরভকে অপহরণ করে দুর্বৃত্তরা। এদিকে প্রাণের সন্তানকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে শিশুটির পরিবার। বৃহস্পতিবারে আমার ছেলেকে নিয়ে গেছিল এবং আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করে। আমি পুলিশে জানাই, পুলিশের সহায়তায় আমার ছেলেকে মোবাইল সেলফোনের সূত্র ধরে আমরা গতকালকে তাদের 2 জনকে অ্যারেস্ট করি এবং হিমায়তপুর একটি বাসা থেকে সেই শিশুকে উদ্ধার করা হয়। যে পলাতক আসামি আছে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করতেছি এবং যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করা হবে। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পিছনে যারা অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছে তাদের আইনের আওতায় আনার তৎপরতা চলতেছে। এবার প্রবাসের খবর। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদের বিচারিক কর্মকাণ্ড শুরু হলেই বাংলাদেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে কেন তা অনুধাবন করে সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ আবুল বারাকাত। সেই সঙ্গে বাংলাদেশ নিরাপত্তাহীনতায় নিমজ্জিত বলেও উল্লেখ করেন তিনি। শনিবার নিউ ইয়র্কে জুইস সেন্টারে বঙ্গবন্ধু সমতা সাম্রাজ্যবাদ বইয়ের পুনঃপ্রকাশনা অনুষ্ঠানে দেয়া এক বক্তব্যে কথা বলেন ডক্টর আবুল বারাকাত। এ সময় দেশের সুশীল সমাজের অসততারও কঠোর সমালোচনা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর নুরুন নবী। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক নিনি ওয়াহেদ, সাংবাদিক হাসান ফেরদৌস, পরিবেশ বিজ্ঞানী ডক্টর নজরুল ইসলাম ও কনসাল জেনারেল শামীম হাসান। চৌধুরী আর মুজাহিদের একটু কিছু ওঠে দেখা যায় তার আগে 2 জন মারা যায়। আমরা প্রস্তাব দিয়েছিলাম যে এই ট্রাইব্যুনালগুলোর বয়স হয়েছে 5 বছর, 10টা ট্রাইব্যুনাল বানানো। সুশীল সমাজ বলি না, আমি সুশীল সমাজ শ্রেণী বলি, বুদ্ধিজীবী শ্রেণী বলি। উজ্জ্বলতম নক্ষত্র 4 নেতা ছাড়া স্বাধীন বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন দুবাই আওয়ামী লীগের নেতাকর্মীরা। 3 নভেম্বরের জেল হত্যা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সংগঠনটি এক আলোচনা সভার আয়োজন করে।
আওয়ামী লীগের সভাপতি মালেক আহমেদের সভাপতিত্বে ও আমজাদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইউ আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার। বিশেষ অতিথি ছিলেন দুবাই আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই 4 সূর্য সন্তান দেশের স্বাধীনতার ইতিহাস রচনায় যে অপরিসীম ভূমিকা রেখেছেন সেই ঋণ শোধ হবার নয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের বহু প্রতীক্ষিত ঐতিহাসিক সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। স্থানীয় সময় ভোর 6টায় এই ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল 4টা পর্যন্ত। নির্বাচনে প্রায় 80% ভোট পড়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায় বিবিসি। গত 25 বছরের মধ্যে মিয়ানমারে এটিই প্রথম কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন। রোববার সকালে ভোট গ্রহণ শুরুর পরপরই ইয়াঙ্গুনের একটি কেন্দ্রে ভোট দেন বিরোধী দলীয় নেতা অং সান সুচি। এবারের নির্বাচনে গণতন্ত্রপন্থী সুচির নেতৃত্বাধীন এনএলডি বড় ব্যবধানে জয় পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সরকার গঠন করতে হলে সুচির দল এনএলডি-কে 2/3 আসনে জয় পেতে হবে। আর এমন হলে সাংবিধানিক বাধার কারণে সুচি প্রেসিডেন্ট হতে না পারলেও এরই মধ্যে নেতৃত্বে থাকার কথা জানিয়েছেন। ভোট গ্রহণ শুরুর পর সকালে ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট থান শোয়ে। এর আগে নির্বাচনের ফল যাই হোক তা মেনে নেওয়ার ঘোষণা দেন তিনি। ভোট দিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং হায়ং। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের মহাজোট জয়ী হয়েছেন। নির্বাচনে নিজ দল বিজেপির পরাজয় মেনে নিয়ে নীতিশ কুমারকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ জয়ের ফলে তৃতীয় মেয়াদে বিহারের মুখ্যমন্ত্রীর পদ পেতে যাচ্ছেন নীতিশ কুমার। প্রাথমিক ফলাফলে 243 আসনের মধ্যে 177টি আসন পেয়েছে নীতিশ লালু প্রসাদ কংগ্রেস জোট। বিজেপি পেয়েছে 60টি আসন। ফলাফল পেয়ে লালু প্রসাদ যাদব বলেন, তার দল দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। বিভিন্ন স্থানে উল্লাস শুরু করেছে বিজয়ী দলের নেতাকর্মীরা। বিহারের পাটনায় দলীয় কার্যালয়ের সামনে রং মাখিয়ে পটকা ফুটিয়ে আনন্দ করতে দেখা যায় তাদের। এদিকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী এই জয়কে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জয় বলে মন্তব্য করেছেন। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খবর। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জয় পেলেও প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তবে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জয়ও নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে স্বীকার করে ভালো কিছু করতে চায় জিম্বাবুয়েও। সোমবার দুপুর 1টায় 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। কিউরেটর গামিনীর সঙ্গে প্রধান নির্বাচক ফারুক আহমেদ। একটু পর গামিনীর সঙ্গে দেখা গেল বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরা সিংহাকেও। বেশ মনোযোগ দিয়ে উইকেট পর্যবেক্ষণ করলেন তারা। উদ্দেশ্যটাও স্পষ্ট, এই উইকেটই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তাই নিজেদের রণকৌশলটাই যেন ঠিক করে নিচ্ছেন তারা। কারণ হঠাৎ করেই বাংলাদেশকে ভাবতে হচ্ছে উইনিং কম্বিনেশন নিয়ে। সাকিবের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ হলেও জয়ের ধারায় থাকা টাইগাররা ম্যাচ জয়ের ছক কষতে যাচ্ছে একাদশে পরিবর্তনে নেই। বাংলাদেশ দলে এদিন দেখা যেতে পারে ওপেনার ইমরুল কায়েসকে। সেক্ষেত্রে প্রথম ওয়ানডেতে ওপেন করা ব্যাটসম্যান লিটন দাসকে আবারও নেমে যেতে হবে মিডল অর্ডারে। আর আলামিনের পরিবর্তে লেগ স্পিনার জুবাইর লিখনকে এদিন দেখা যেতে পারে টাইগারদের সেরা একাদশে। ঐচ্ছিক অনুশীলনে এসেছিলেন বাংলাদেশের মাত্র 6 ক্রিকেটার। প্রথম ম্যাচে বড় জয় পেলেও জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না টিম বাংলাদেশ, এমনটাই জানালেন টাইগার ওপেনার তামিম। নেক্সট 2 ম্যাচও সিরিয়াস থাকবো, কারণ হয়তোবা প্রথম ম্যাচের মতো এত ইজিলি আর জয় নাও পেতে পারি। আমাদের অনেক কষ্ট করেও জিততে হতে পারে। যদি ওরা বেশি ভালো বল করে তাহলে আমাদের একটা চ্যালেঞ্জিং টোটালটা করতে হবে। সিরিজ জিতা এ নিয়ে আমরা খুব বেশি ভাবতেছি না, যে রেকর্ড নিয়েও খুব বেশি আমরা চিন্তা করতেছি না। যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো ম্যাচটা জিতলে অটোমেটিক আমরা সিরিজ জিতে যাব। অন্যদিকে হারের ক্ষত নিয়ে রীতিমতো জিম্বাবুয়েও অনুশীলনে কিছুটা ছন্ন ছাড়া। দলের অর্ধেক ক্রিকেটারই ছিলেন না অনুশীলনে। তবে আত্মবিশ্বাসে ভাটা পড়লেও লড়াই করার প্রত্যয় দলের অলরাউন্ডার ওয়ালারের কণ্ঠে। দ্বিতীয় ওয়ানডে জিতে আমরা ঘুরে দাঁড়াতে চাই। আসলে আমাদের পারফর্ম করতে হবে, বড় স্কোর করার পাশাপাশি উইকেটও নিতে হবে। জানি কাজটা সহজ হবে না। এই জিম্বাবুয়ের বিপক্ষেই এক এক করে টানা 6টি ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর আগে এই প্রতিপক্ষের বিপক্ষেই টানা 8টি ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ড আছে টাইগারদের।
সেই রেকর্ডটি স্পর্শ করতে হলে এই সিরিজের বাকি দুটো ম্যাচও জিততে হবে বাংলাদেশের। সেই পথে অনেকটা এগিয়ে যেতে দ্বিতীয় ওয়ানডেতেও জয় তুলে নিতে চায় টাইগাররা। মিরপুর জাতীয় শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচে টাইগারদের দলে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সন্তান সম্ভব স্ত্রীকে সময় দিতে রোববার রাত 9:30টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। তার যাত্রার বিষয়টি আগেই নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সাকিবের জায়গায় দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। প্রথম সন্তানের বাবা হতে যাওয়া সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন কদিন আগেই। আনুষ্ঠানিক অনুশীলনে তিনি জানিয়েছিলেন স্ত্রী শিশিরের অনুপ্রেরণাতেই তিনি ওই অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেছেনও দারুণ। ক্যারিয়ারের প্রথমবারের মতো 5 উইকেট শিকারের পাশাপাশি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বাঁহাতি স্পিনার। তবে রোববার অনুশীলনে যোগ দেননি তিনি। ফলে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড স্পর্শ করতে সাকিবকে অপেক্ষা করতে হবে পরবর্তী সিরিজ পর্যন্ত। প্রবাসী সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটে চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলায় কামরুল সহ 4 জনের মৃত্যুদণ্ড। খুলনার শিশু রাকিব হত্যা মামলায় 2 জনের ফাঁসি, 1 জন বেকসুর খালাস। বাংলাদেশকে ইরাক সিরিয়া বানাতে দেশে বিদেশে চলছে ষড়যন্ত্র, গুপ্ত হত্যাকারীদের সঙ্গে কোনো সংলাপ নয়, গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা। গাজীপুরে কলহের জের ধরে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, শ্বাসনালী সহ পুড়ে গেছে শরীরের 90%, জানালেন চিকিৎসক। এবং মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট পড়েছে 80%। বিহারের নির্বাচনে পরাজয় মেনে নিয়ে বিজয়ীদের অভিনন্দন মোদির। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।